আজকের ভিডিওতে আমরা জানব ইনসুলেশন, অ্যালবেডো, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার বিভিন্ন পদ্ধতি, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার বিভিন্ন যন্ত্রের নাম, বৈপরীত্য উত্তাপ কি, গ্রিনহাউস গ্যাস কি, গ্রিনহাউস এফেক্ট কি, বিশ্ব উষ্ণায়ন। যারা আমার ভিডিও 1-2 মিনিট দেখার পরে বন্ধ করে দিও, তাদের জন্য বলি, তোমরা আমার ভিডিও দেখো চাই না দেখো, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে নেবে। হয়তো তোমরা যে ধরনের চাও আমি সেরকমভাবে পড়াতে পারি না, তবে আমি আমার যতটি জানি, আমিও খুব অল্পই জানি, যতটি জানি ততটি দেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমার ভিডিও দেখো চাই না দেখো, প্রশ্নগুলোর উত্তর তোমরা হয় টেক্সট বই থেকে, না হয় অন্য কোথাও নিজেদের স্যারদের কাছ থেকে, কিংবা অন্য ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো করে নিবে। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের মনে হয় এরকমভাবে ক্লাস করালে ভালো হয়, তো নিশ্চয়ই জানাবে, কেন আমিও তোমাদের কাছ থেকে শিখতে চাই অনেক কিছুই। তো যে প্রশ্নগুলো তোমরা করবেই, ইনসুলেশন কি, অ্যালবেডো কি, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো, উষ্ণতার তারতম্যের কারণ। এখান থেকে যন্ত্র থেকে একটা শর্ট প্রশ্ন থাকে, হয়তো কিংবা একক, রোমার, সেন্টিগ্রেড, ফারেনহাইট, আর অন্য কিছু একটা দিয়ে দিল, বলা হলো যে এর মধ্যে কোনটি আলাদা। এরপর বৈপরীত্য উত্তাপ কি, গ্রিনহাউস গ্যাসগুলিতে একটা শর্ট প্রশ্ন পড়ে থাকে যে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি, কিংবা বিভিন্ন গ্যাসের নাম থাকলো, সেখানে একটা আলাদা কোনো গ্যাসের নাম থাকলো যেটি গ্রিনহাউস গ্যাস নয়, তো তোমাকে ওখান থেকে ঠিক করতে হবে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়। গ্রিনহাউস এফেক্ট কি, বিশ্ব উষ্ণায়ন কি, প্রশ্নগুলো তোমরা উত্তর খাতায় নোট ডাউন করে নাও। চলো আমরা এবার দেখে নিই ইনসুলেশনটা কি। ইনসুলেশনটা কি জিনিস? দেখো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়। তো সূর্যের আলো কতটুকু পৃথিবীতে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। তো সূর্যের মোট যতটি আলো আছে তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়। বোঝা গেছে? তো এই যে পরিমাণ আলো পৃথিবীতে আসছে, একেই বলা হয় ইনসুলেশন। মনে থাকবে? তো সূর্যের মোট আলোর 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীতে আসে। এই আলোকে আমরা কি বলবো? ইনসুলেশন। তাহলে যদি তোমাদের প্রশ্ন থাকে ইনসুলেশন কি, কি বলবে? সূর্যের আলোর বা সৌরশক্তি মোট 200 কোটি ভাগের 1 ভাগ আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছায়, একেই বলা হয় ইনসুলেশন। মোট আসল জিনিস কোনটা? আসল জিনিস হচ্ছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো ব্যাপারটা। কি হিসেবে পৌঁছায়? আলোক তরঙ্গ রূপে পৌঁছায়। এটাই হচ্ছে আসল জিনিস, যে পৃথিবীতে পৌঁছানো আলোটা, একেই বলা হচ্ছে ইনসুলেশন। এবার দেখবো অ্যালবেডোটা কি। অ্যালবেডো কি? দেখো, আমরা জানি বায়ুর স্তর আছে, বায়ুর স্তরের সাথে সাথে বিভিন্ন ধরনের জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে। তো সূর্যের যে আলোটা আছে পৃথিবীতে পৌঁছানোর সময় পুরোপুরি কিন্তু আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে আসতে পারে না, ভূপৃষ্ঠে পৌঁছায় না পুরোটা। মাত্র 66%, মোট আলোটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তো 100 ভাগের 66 ভাগ, অর্থাৎ 66% পৃথিবীতে পৌঁছায়। বাকি 34% কি হয়? এই মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। বুঝা গেছে? কি বললাম? সূর্য থেকে আগত রশ্মির ইনসুলেশন 100 ভাগের 66 ভাগ কি করে? ভূপৃষ্ঠে আসে আর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। বাকি যে 34 ভাগ আছে তা কি হয়? মেঘ, জলীয় বাষ্প, ধূলিকণা এদের দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ এই যে 34%, এটা কি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে? নিশ্চয়ই পারে না। তো সূর্য থেকে আগত রশ্মির 34% পৃথিবীকে উত্তপ্ত না করে, পৃথিবীকে অর্থাৎ ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে, ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে
কি হয়, মেঘপুঞ্জ ধূলিকণা জলীয় বাষ্প দ্বারা কি হয়, প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। একেই বলা হয় অ্যালবেডো। তো অ্যালবেডোটা কি দেখলাম, সূর্য থেকে আসা রশ্মির 34% ফিরে যায়। কি থেকে ফিরে যায়, ধূলিকণা জলীয় বাষ্প মেঘ তার প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। অর্থাৎ এখানে মূল জিনিস হচ্ছে পৃথিবীকে উত্তপ্ত না করে কি হয়, ফিরে যায় কত, 34%। একে বলা হচ্ছে অ্যালবেডো। আর বাকি যে 66% কি করে, প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপর ধীরে 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 বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। কোন কিভাবে করে থাকে এটা পরের টপিক্সে জানবো। তো এই যে 66% কি করে পৃথিবীকে উত্তপ্ত করে, একে বলা হয় কার্যকারী সৌররশ্মি। এখান থেকে শর্ট প্রশ্ন এসে থাকে যে পৃথিবীর কার্যকরী সৌররশ্মির পরিমাণ কত, কত 66%। আর যদি বলা হয় অ্যালবেডোর পরিমাণ 34%। তো এখান থেকে শর্ট প্রশ্ন এসে থাকে এরকম, কিংবা বলবে অ্যালবেডো কি। তো অ্যালবেডো কি, সূর্য থেকে আসা রশ্মির 34% ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে জলীয় বাষ্প ধূলিকণা মেঘপুঞ্জ দ্বারা প্রতিফলিত হয়ে আবার কি মহাশূন্যে ফিরে যায়। একেই বলা হয় অ্যালবেডো, মনে থাকবে। এবার চলে আসা যাক বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলে উষ্ণ হওয়ার পদ্ধতি বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার পদ্ধতি। কি কিভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে থাকে। এবারে আমরা আসবো বায়ু উষ্ণ হওয়ার পদ্ধতি। এখান থেকে তোমার 5 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে। তো কি দেখবো, কোন কোন পদ্ধতিতে এটা উষ্ণ হয়, বায়ু অর্থাৎ বায়ুমণ্ডল, পরিবহন, পরিচলন, বিকিরণ, অ্যাবডাকশন, এগুলো কি একটু দেখেন। বিকিরণটা কি, আমরা জানি কি, যখনই একটা গরম বস্তুর সংস্পর্শে শীতল বস্তু আসে, গরম বস্তুর সংস্পর্শে শীতল বস্তু, অর্থাৎ গরম জিনিসের পাশে যদি একটা ঠান্ডা জিনিস আনা হয়, দুটাকে যদি ছোঁয়ানো হয়, তো কি দেখবো যে ঠান্ডা জিনিসটাও কি হবে, কিছুটা তাপ গ্রহণ করবে। তো এই যে গরম জিনিসটা কিছুটা তাপ ছাড়লো আর ঠান্ডা জিনিসটা কিছুটা তাপ গ্রহণ করলো, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিবহন। বোঝা গেছে, পরিবহন, পরেটাতে বহন, অর্থাৎ গরমটা ছাড়বে, ঠান্ডাটা গ্রহণ করবে। ক্যালোরিমিতির মূলনীতি তোমরা পড়েছো ভৌতবিজ্ঞানে। তো সেই পদ্ধতিতে কি করে এরা গরম বস্তুর সংস্পর্শে ঠান্ডা বস্তু এলে কি করবে, তাকে উত্তপ্ত করবে। এটাই হচ্ছে পরিবহন পদ্ধতিতে। তো আমার কি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এবার ধীরে ধীরে ভূপৃষ্ঠটা উপরের যে শীতল বায়ু আছে তাকে উত্তপ্ত করবে, বাতাসটা কি করে তার উপরে শীতল বাতাসটাকে উত্তপ্ত করবে। এভাবে ধীরে ধীরে কি হয়, উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে পরিবহন। পরিচলনটা ক্ষেত্রে কি দেখবো, যে কোনো একটা স্থানে বায়ু কি আছে, উত্তপ্ত আছে। এই স্থানটার বায়ু উত্তপ্ত হলে কি হবে, হালকা হবে, হালকা হয়ে উপরে উঠবে। এই স্থানটা কি হবে, একটা শূন্য স্থানে ফাঁকা সৃষ্টি হবে। তো শূন্য স্থান যখনই সৃষ্টি করবে, পাশের যে শীতল বাতাস আছে সেগুলো এদিকে ছুটে আসবে, যার ফলে এদিকে আসার ফলে এখানে আসা মাত্র এগুলো উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে এও উপরে উঠে যাবে। অর্থাৎ কি, পরিচলন, যে উত্তপ্ত হচ্ছে সে সেখান থেকে চলে যাচ্ছে, শীতল বাতাস আসছে। এই পদ্ধতিতে উত্তপ্ত হওয়াটাই হচ্ছে পরিচলন। বুঝে গেছে। বিকিরণটা কি, বিকিরণ পদ্ধতিটা যে পদ্ধতিতে ধীরে ধীরে উত্তপ্ত হয় বায়ু, বিকিরণ পদ্ধতিতে এখানে কি হয় না, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের দরকার হয় না। এগুলোতে কিন্তু আমার পরিবহনের মাধ্যমের দরকার হয়। দেখো বায়ু থাকছে, একটা বস্তুর সংস্পর্শে আরেকটা বস্তু আসতে হচ্ছে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে আমার কোনো মাধ্যমের দরকার হয় না। এ কি করে, বায়ু প্রতিফলিত হয় আর তাপটা নিজে যাতে থাকে, রাস্তায় যাকে পায় তাকে উত্তপ্ত করে করে চলে যায়। এই হচ্ছে বিকিরণ। অ্যাবডাকশনটা কি, বায়ু প্রবাহিত হয় অনুভূমিকভাবে। যদি বায়ু প্রবাহিত হয় অনুভূমিকভাবে, কেমনভাবে, অনুভূমিক। তো যদি এটা উষ্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বায়ুটা উষ্ণ হবে। এবার বায়ুটা যখন উষ্ণ অঞ্চলের পর শীতল অঞ্চলে প্রবেশ করবে, উষ্ণ বায়ুটা কি করবে, এখানে বায়ুটাকে উত্তপ্ত করবে, এখানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করবে। অর্থাৎ বায়ু যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেরকম ধরনের হয়ে থাকে, আর পরবর্তী অঞ্চলে কি করে, তার প্রভাবটা ফেলে। এইভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার পদ্ধতিটার নামই হচ্ছে অ্যাবডাকশন। প্রত্যক্ষভাবে সৌরশক্তি, সৌরতা, এটা কি হবে, আমরা দেখেছি
অ্যালবেডোর সময় যে ম্যাঘ ধূলিকণা আছে ওরা কি করে, এগুলোকে বাধা দেয়, সূর্যরশ্মিকে পার হতে বাধা দেয়। এরকমই যে 66% নিচের দিকে চলে আসছে সেগুলোকে কি করবে, এরা বাইরে যেতে বাধা দেবে। কিংবা সূর্য তাপটা সরাসরি এরা শোষণ করতে পারে, যাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। এরা কি করবে, সৌররশ্মিটা সরাসরি শোষণ করবে আর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে। এরপর বায়ুর সংকোচন ও প্রসারণ। বায়ুর সংকোচন আর প্রসারণে কি আছে, এখানে দেখো সংকোচন আর প্রসারণে বায়ুটা যত উপরে যায় তত কি হবে, বায়ুর ঘনত্বটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ বায়ু ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করবে। আর আমরা জানি, আমরা যদি ফাঁকা ফাঁকা স্থানে থাকি গরমটা কম, তো বায়ুর ঘনত্ব কমলে কি হয়, উষ্ণতাটা ধীরে ধীরে হ্রাস পায়। আবার যখনই বায়ু ঘনত্বটা বাড়বে তখন কি হবে, উষ্ণতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো যত উপরে যায় তত কি হয়, বায়ুর ঘনত্বটা কমে যায়, কমে যাওয়ার ফলে কি হয়, তাপটা কমতে থাকে। এই জন্যই হিমালয়ের উঁচুতে বরফ জমে, কারণ কি হয়, যত উপরে যাওয়া যায় তাপটা তত ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। এই হলো বায়ুর সংকোচন প্রসারণ। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, কতগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে যারা কি করে, নিজেরা নিজেরা তাপ বিকিরণ করে, তাপ বিকিরণ করে কি করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে। এছাড়াও আছে অগ্নুৎপাতের সময় কি হয়, যে অগ্নুৎপাত হয় তখন কি হয়, যে আগুনটা বার হয় সাথে সাথে কি করে, তাপেরও বিকিরণ ঘটায়, এর ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এছাড়াও ভূগর্ভের তাপ, দাবানল, মানুষের সৃষ্ট বিভিন্ন তাপ, আমাদের উনুন কিংবা গাড়ি ঘোড়ার ধোঁয়া, এগুলো কি করে বায়ুমণ্ডলকে ধীরে ধীরে উত্তপ্ত করে থাকে। তো এই হচ্ছে বায়ুমণ্ডলকে উষ্ণ হওয়ার বিভিন্ন পদ্ধতি। তোমরা এই নোটটা নিজেরা লিখে নেবে খাতায়। এরপর আসবো উষ্ণতার তারতম্যের কারণ, কেন কোথাও খুব গরম লাগে, কেন ঠান্ডা লাগে, এগুলো। তো উষ্ণতার তারতম্যের কারণ কি, এটাও 5 নম্বরে একটা প্রশ্ন হয়ে থাকে, বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। তো কি বলবো, ইনসুলেশন, মনে আছে ইনসুলেশনটা কি, ইনসুলেশনটা কি ছিল, সূর্য থেকে আগত রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়, যেটা কি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তো যতটি ভাগ পৃথিবীতে আসবে, দেখো কি হয়, কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকায় পুরোটা আসতে পারে না, আবার কি হয়, যতটি যদি আসার পর যদি হঠাৎ করে মেঘ সৃষ্টি হয় সেটা আবার প্রতিফলিত হতে পারে না। তো আমরা দেখেছি এই জন্যেই কি হয়, যেখানে মেঘ থাকে সেখানে কি হয়, একটু গরম অনুভব হয়। আমরা যেদিন গরম লাগে সেদিন আমরা মাঝে মাঝে বলে থাকি যে আজ হয়তো বৃষ্টি হবে, অর্থাৎ কি আকাশে মেঘ আছে। তো ইনসুলেশনটা কি, ওই যতটি ভাগ পৃথিবীতে আসে, হ্যাঁ, এই আসার ফলে সূর্যের আলো আসার ফলে কি হয়, উষ্ণতার তারতম্যের কারণ দেখা যায়। এই পয়েন্টগুলো যখন লিখবে প্রতিটার ক্ষেত্রে একটা উদাহরণ দিবে, যেমন অক্ষাংশ। অক্ষাংশ কি হয়, আমরা জানি সূর্য নিরক্ষরেখায় কি করে, সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, আর 2 মেরুতে কি করে, তির্যকভাবে কিরণ দেয়। অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশে যারা আছে সেখানে লম্বাভাবে কিরণ দেওয়ায় কি হবে, এই স্থানটা উত্তপ্ত হবে। আর এই 2 মেরুতে তির্যকভাবে কিরণ দেই বলে এই দিকটাতে কি হবে, উষ্ণতা অনুভব হবে, অর্থাৎ এদিকটা কি শীতল অঞ্চল, বুঝে গেছে। এই জন্যই কি হয়, নিরক্ষীয় অঞ্চলের দেশগুলা প্রচন্ড গরম হয় আর মেরু অঞ্চলের দেশগুলা শীতল হয়। তো কিভাবে লিখবে, অক্ষাংশ লিখবে যে নিরক্ষরেখা এবং তার পাশাপাশি অঞ্চলগুলোতে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় বলে সেখানে কি উষ্ণতা বেশি থাকে, আর মেরু অঞ্চলে তির্যকভাবে কিরণ দেয় বলে উষ্ণতা কম থাকে। লিখলে অক্ষাংশ। এরপর দিলে উদাহরণ, যেমন নিরক্ষীয় অঞ্চলে কয়েকটা স্থানের নাম দিলে, কিংবা নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারা বছর গ্রীষ্মকাল থাকে আর 2 মেরুতে সারা বছর শীতকাল থাকে, উদাহরণ হয়ে গেল। ওরকমই উচ্চতা, উচ্চতা কি আমরা কি জানি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। কত হ্রাস পায়, 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড।
মনে থাকবে। তো 1000 মিটার উষ্ণতা হ্রাস পায় 6.4 ডিগ্রি, যার ফলে উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতার তারতম্য ঘটে থাকে, উষ্ণতারও পরিবর্তন হয়। আর এই উষ্ণতার পরিবর্তন হওয়াটাকেই তো আমরা বলি উষ্ণতার তারতম্য। বুঝে গেছে? এটা লিখলে উষ্ণতাতে, সরি উচ্চতাতে। উদাহরণ কি দেবে? এই জন্যই আমাদের হয়তো পুরুলিয়াতে কিংবা কলকাতাতে কি একটু বেশি গরম অনুভব হয়, আর হিমালয়ের চূড়াতে প্রচুর শীত অনুভব হয়, অর্থাৎ সেখানে বরফ জমা হয়। বুঝে গেছে? সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব কিভাবে প্রভাব ফেলে? দেখো, ভারতের 3 দিকে কি আছে? জলভাগ আছে। তো আমার কি হয়, দিনের বেলা জলভাগটা কি হয়, ধীরে ধীরে গরম হয়, আর স্থলভাগটা কি হয়, তাড়াতাড়ি গরম হয়। আর আমরা কি জানি, গরম বাতাসটা সবসময় ঠান্ডা বাতাসের দিকে আসে, অর্থাৎ এদিকের বাতাসটা কি হবে, ঠান্ডার দিকে আসবে। আবার রাত্রের বেলা এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, এটা গরমই থাকে। তখন কি হবে, গরম বাতাসটা আবার এদিক থেকে আসবে। অর্থাৎ গরম বাতাস কখনো নিজের স্থানে থাকতেই পারছে না, গরম বাতাসটা ঠান্ডার দিকে যাচ্ছে। এই সময় কি হয়, বেশি গরম অনুভব হয় না। যখন এটা গরম হয় তখন ঠান্ডার দিকে চলে যায়, যার ফলে কি হয়, উষ্ণতার পার্থক্য দেখা দেয়। বুঝা গেছে? যে স্থানটা যত পাশে থাকবে সেখানে উষ্ণতার তারতম্যটা তত বেশি। মনে করো এই মাঝের দেশগুলোতে, এখানে কি পাশাপাশি সমুদ্র নেই, অর্থাৎ এখানে কি হবে, গরমটা একটু বেশি অনুভব হবে। আর এই দিকটাতে বায়ু, যেহেতু সমুদ্র বায়ু আর স্থলবায়ু প্রবাহিত হতে থাকবে পর্যায়ক্রমিকভাবে, এদিকে উষ্ণতাটা কম থাকবে। বুঝে গেছে? এই জন্যই কি হয়, দক্ষিণ ভারতে উষ্ণতাটা কম থাকে, আর আমাদের মধ্য ভারতে এদিকে উষ্ণতাটা কি হয়, একটু বেশি থাকে। বোঝা গেছে? বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, আচ্ছা আগে আছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত আমরা কি জানি, যে স্রোতগুলা নিরক্ষীয় অঞ্চলের দিক থেকে আসছে। আমরা যখন সমুদ্র স্রোত পড়বো তখন সেটা ভালো করে আবার পড়বো, এখন একটু জেনে নাও। তো যে অঞ্চলটা উষ্ণ অঞ্চলের মধ্য দিয়ে আসছে, অলরেডি সেখানে জলটা কি গরম জল। তো আমরা জানি গরম জলের পাশে যদি যায় সেখানে তো উত্তাপ তো বেশি থাকবেই। এই জন্যই কি হয়, সমুদ্র উপকূলে যে যে স্রোতগুলো উষ্ণ অঞ্চল থেকে আসছে সে সে অঞ্চলে উষ্ণতা একটু বেশি থাকে। আর যে যে স্রোতগুলো শীতল অঞ্চল থেকে আসছে, অর্থাৎ দুই মেরু দিক থেকে আসছে, সেখানে কি উষ্ণতাটা একটু কম থাকে। বায়ু প্রবাহ, যেমন বায়ু প্রবাহিত হবে এখানে এই সমুদ্র স্রোতের মতোই বায়ু প্রবাহটা। যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তখন কি হয়, উষ্ণতা বেশি থাকে। এখান থেকে মনে রাখবে, এটাও পড়বো পরে, তবু মনে রাখবে যে চিনুক, চিনুক হলো একটা উষ্ণ বায়ু। চিনুককে বলা হয় তুষার ভক্ষক, ভক্ষক, তুষার ভক্ষক কেন বলা হয়, এটা উষ্ণ বায়ু, যখনই বরফের সংস্পর্শে আসে তখনই কি করে, বরফটা গলিয়ে দেয়, এই জন্য একে তুষার ভক্ষক বলা হয়। ভূমির ঢাল, ভূমির ঢাল কি দেখো, যদি এরকম হয়, এদিক থেকে যদি সূর্যরশ্মি পড়ে কি হবে, যেখানে সূর্যের রশ্মি পড়ছে সেখানে উষ্ণতা বেশি থাকবে, আর বিপরীত ঢালে এদিকটাতে যদি সূর্যরশ্মি না পড়ে এদিকে কি হবে, অপেক্ষাকৃত কম উষ্ণ থাকবে। স্বাভাবিক উদ্ভিদ যেখানে থাকে বাষ্পমোচনটা কি হবে, বেশি হবে। বাষ্পমোচন বেশি থাকলে জলীয় বাষ্প বেশি থাকবে, জলীয় বাষ্প যদি থাকে বেশি তো কি উষ্ণতাটা কম থাকবে। মৃত্তিকা, মৃত্তিকার উপর কীভাবে নির্ভর করে, আমরা জানি যে বিভিন্ন মৃত্তিকার তাপ শোষণের ক্ষমতা আলাদা আলাদা হয়ে থাকে। তো যে যে মাটির তাপ শোষণ ক্ষমতা বেশি সেখানে কি উষ্ণতা বেশি, আর যে মাটির তাপ শোষণ ক্ষমতা কম সেখানে উষ্ণতা কম থাকবে। নগরায়ন, আমরা জানি নগরায়ন, এগুলো কি, নগরায়ন, শিল্পায়ন, এগুলো কি, নগরায়নের ফলে আমরা দেখেছি কি প্রচুর জনসংখ্যা বেড়ে যায়, মোটর গাড়ি, কলকারখানা এগুলো বৃদ্ধি পেয়েছে, যেগুলো কি কি করে, সূর্যরশ্মিটা শোষণ করে থাকে। মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন তো এই আগে দেখেছি, এই নোটটাও তোমরা তবে তৈরি করে নিবে। এবার আসি যন্ত্র আর একক। তো যে যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় সেটা থার্মোমিটার। আর একক কোন কোন এককে মাপা হয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট আর রোমান একক। তো এখান থেকে শর্ট প্রশ্ন হয়ে থাকে, তিনটা হয়তো দেওয়া থাকলো, সাথে দেওয়া থাকলো ক্যালোরি। তো বলবে যে কোনটা আলাদা, তো কি বলবো, ক্যালোরি। বুঝে গেছে? এবার জানবো বৈপরীত্য উত্তাপটা কি। দেখো, বিপরীত উত্তাপ অর্থাৎ আমরা জানি কি হয়, ট্রপোস্ফিয়ারে
যত উচ্চতা বৃদ্ধি পায় উষ্ণতা কি হয় 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকে। এটা জানি বায়ুর একটা কি সাধারণ নিয়ম আছে যে যত ধীরে ধীরে উচ্চতা বাড়বে কি হবে 1000 মিটার উচ্চতা বাড়লে উষ্ণতা কমবে কত 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কি হয় কখনো কখনো এর বিপরীত ধর্ম দেখা দেয়। 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয় বৃদ্ধি পায়। এই যে বিপরীত ঘটনাটা একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। এখান থেকে কি প্রশ্ন আসে বৈপরীত্য উত্তাপ কি? তো আমরা কি বলবো যে আমরা জানি যে প্রতি 1000 উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস পায় কত 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কখনো কখনো দেখা যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয় উষ্ণতাটাও বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। বুঝা গেছে? এরপর আসবে গ্রিন হাউস ও বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউসটা কি প্রথমে জেনে নিই। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? তো গ্রিন হাউস গ্যাস আমরা কি জানি পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এগুলো এছাড়াও আর কি কি আছে মিথেন আছে, জলীয় বাষ্প আছে। এগুলো সূর্য থেকে আসা যে রশ্মিটা তাই কি করে সরাসরি এরা শোষণ করে নেয়। শোষণ করে নিলে কি হবে বায়ুমণ্ডলের যে উষ্ণতাটা সেটা কি হয় ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো একেই বলা হয় গ্রিন হাউস। এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাটাকেই বলা হয় গ্রিন হাউস। আর এই গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি করছে বলেই একে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আর উষ্ণতা বৃদ্ধির ফলে যে প্রভাবগুলো পড়ে তাকে বলা হয় এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের ফলে যে প্রভাবগুলো পড়ে সেগুলো হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব মানে পৃথিবী, উষ্ণায়ন হচ্ছে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো বিশ্ব উষ্ণায়ন কি হয় উষ্ণতা বৃদ্ধি হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এর ফলে কি কি হয়ে থাকে? এর ফলে দেখো দুই মেরুর বরফ গলতে থাকবে। যখনই বরফ গলবে দুই মেরুতে বরফ গলে যায়। বরফ গললে কি হবে বরফ গলা জল সমুদ্রে এসে জমা হবে। সমুদ্রে এসে জমা হলে কি হবে সমুদ্র জলে উচ্চতা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? দেখো প্রথমে বরফ গলছে, বরফ গললে জল এসে পড়বে সমুদ্রে, সমুদ্রের তলের উচ্চতা বৃদ্ধি পাবে। উচ্চতা বৃদ্ধি পেলে আর কি হবে যে উপকূলের যে নগরগুলো আছে সেগুলো কি হবে জলের তলায় তলিয়ে যাবে। চাষযোগ্য জমি জলপূর্ণ হয়ে যাবে। আর কি হবে তবে বাসস্থান ধ্বংস হয়ে যাবে। যেহেতু জমির পরিমাণ কমে গেছে যে কৃষিক্ষেত সেগুলো নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হবে খাদ্যাভাব দেখা দেবে। খাদ্যাভাব দেখা দিলে কি হবে ধীরে ধীরে প্রচুর মানুষের ক্ষতিও হবে আর প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে তাই বিশ্ব উষ্ণায়নের প্রভাব। মনে হচ্ছে তো যে তোমরা এগুলো জানো? অবশ্যই তোমরা জানো। আমার কাজ হচ্ছে তোমাদেরকে সেগুলো শুধু একবার মনে করিয়ে দেওয়া। আমি জানি যে তোমরা আমার চেয়ে অনেক ভালো করে জানো। তো চলো ভালো করে পড়ো। পরের ভিডিওতে এর পরের দিকটা করবো।